আচ্ছা, দেখেন আমরা শুরু করি। আহ, গত ক্লাসে আমরা মোটামুটি এই ব্রেকিং কারেন্ট, তারপর হচ্ছে মেকিং কারেন্ট, মেকিং ক্যাপাসিটি পড়ছি। তার সাথে হচ্ছে আমরা একটা ম্যাথের সলভ করছি। বলছিলাম যে ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি আপনাদেরকে যে লেকচার শিট প্রোভাইড করছি সেই লেকচার শিটেও আমি একটা এক্সট্রা একটা ম্যাথ করে দিছি এক্সাম্পল হিসাবে। আপনারা সেই ম্যাথটাকেও দেখতে পারেন এক্সাম্পল হিসেবে। যে ম্যাথটা দিছি সেই ম্যাথটাকে এক্সাম্পল হিসেবে দেখতে পারেন এবং এই ম্যাথটাও ফলো করতে পারেন। আর একটু বেটারের জন্য ভালো হয় আপনারা সূত্রগুলো সবচেয়ে বেশি ভালো করে মুখস্থ করবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আসেন শুরু করলাম। জি স্যার, শুরু আচ্ছা, করেন স্যার। ঠিক আছে। আজকের ক্লাসটাকে আমি আপনাদের জন্য দুইটা ভাগে ভাগ করছি আর কি, যেহেতু অনেকক্ষণ কথা বলতে হবে, আপনারাও আমার সাথে অনেকক্ষণ থাকবেন, তো এই জন্য দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রথমবার আমি লেকচার দিব, আমার লেকচার শুনবেন। তারপর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, যে কোনো কোশ্চেন আছে কিনা, এবং আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা আমি যে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করব আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনাদের জন্য আমি কিছু প্লাস পয়েন্ট রাখবো আজকের ক্লাসে, যে কিছু অপরচুনিটি আপনাদের জন্য আছে আজকের ক্লাসে। তারপর হচ্ছে আরেকটা, যেহেতু আমরা জানি যে 40 মিনিট পর লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, আরেকটা লিঙ্ক দিব। তারপর হচ্ছে আমরা আবার সেখানে এই পড়াশোনার রিলেটেড একটা ভিডিও দেখব, যাতে করে আমাদের কনসেপ্টটা আরেকটু ভালো ক্লিয়ার হয়, এবং সাথে একটা ডেরিভেশন করব, যে এই ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। আসেন শুরু করি। দেখেন, বিষয়টা হচ্ছে আজকের যে লেকচার সেটা সম্পূর্ণই হবে হচ্ছে আসলে আর্ক নিয়ে, আর একটা হচ্ছে টিআরবি যেটাকে বলা হয়, অর্থাৎ ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন এখানে বলছে যে হাউ আর্ক ইজ ফর্ম ইন অল্টারনেটিভ কারেন্ট সার্কিট ব্রেকার, মানে কি অল্টারনেটিভ কারেন্ট সার্কিট ব্রেকারে যে কিভাবে আর্কটা ক্রিয়েট হয় সেই জিনিসটা যদি আমরা বলি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম: দ্য সেপারেশন অফ কন্টাক্টস অফ সার্কিট ব্রেকার লিড, মানে কি সার্কিট ব্রেকারের যে কন্টাক্ট গুলো আছে সেটা সেপারেশন করবে, মানে লিড করবে। যদি সেপারেশন হয় তাহলে সেটা লিড করবে, কি লিড করবে, টু দ্য হাই লোকাল টেম্পারেচার অন দ্য কন্টাক্ট সারফেস, মানে কি কন্টাক্ট সারফেসের মাঝখানে সে লোকাল, মানে টেম্পারেচার, হাই লোকাল টেম্পারেচারটা লিড করবে যখন সার্কিট ব্রেকারটা কন্টাক্ট গুলো সেপারেট হবে। কখন সেপারেট হবে? যখন আমরা জানি কোথাও যদি কোনো ফল্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি সার্কিট ব্রেকারের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মুভিং পার্ট আর একটা হচ্ছে ফিক্সড পার্ট, অর্থাৎ মুভিং কন্টাক্ট, একটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। তো যখন ফল্ট অকার হয় তখন কি হয়, মুভিং কন্টাক্টটা আলাদা, মানে ফিক্সড কন্টাক্টের সাথে লাগানো থাকে স্বাভাবিক অবস্থা। যখন ফল্ট হয় তখন সেটা মুভিং পার্টটা ওপেন হয়ে যায়। তো এই যখন ওপেন হয়ে যাবে, এই সেই সময় কি হবে, একটা লোকাল টেম্পারেচারের কথা বলছে, মানে সেই সময় এখানে টেম্পারেচারটা অনেক বেশি হবে। এখন কথা হচ্ছে টেম্পারেচার যদি বেশি তাহলে আসলে কি হবে, বলছে কি দ্য ইলেকট্রনস আর ইমিটেড, মানে কি ইলেকট্রন নির্গত হবে ফ্রম দ্য কন্টাক্ট সারফেস বাই দ্য থার্মাল এন্ড ফিল্ড কলিশন, মানে কি যে এই থার্মাল এবং ফিল্ড কলিশনের কারণে বা এটার মাধ্যমে কি হবে, কন্টাক্ট সারফেস থেকে ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন বের হবে। দ্য গ্যাস বিটুইন দ্য কন্টাক্ট সারফেস, আমরা জানি যে কন্টাক্ট সারফেসের মাঝখানে কিন্তু গ্যাস থাকে। তো এর মাঝখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো আয়োনাইজড হবে বাই দ্য থার্মাল এন্ড ফিল্ড কলিশন, অর্থাৎ থার্মাল এবং ফিল্ড কলিশনের ফলে কি হবে, আয়োনাইজড হবে। এই আয়োনাইজড হওয়ার ফলে কি হবে, এখানে আসলে একটা কানেকশন হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যে দুই পাশ থাকবে সেই দুই পাশ, অর্থাৎ সেই দুই পাশের সাথে একটা কানেকশন হওয়ার চেষ্টা হবে, যার ফলে এখানে আর্ক ক্রিয়েট হবে, অর্থাৎ একটা স্পার্ক বলা হয়। আর্ক মানে একটা স্পার্ক, তো স্পার্ক ক্রিয়েট হবে বিকজ অফ দিস স্পেস, দ্য স্পেস বিটুইন দ্য কন্টাক্ট, তার মানে কি কন্টাক্টের দুই পাশের যে স্পেস, সেই স্পেসে কি হবে, ইজ দ্য স্টেট অফ প্লাজমা। তখন কি হবে, এই কন্টাক্টের স্পেসের মাঝখানে কি থাকবে, প্লাজমা ক্রিয়েট হবে। দেয়ারফর, সুতরাং আর্ক ডিসচার্জ টেক প্লেস বিটুইন দ্য কন্টাক্ট, তার মানে এই কন্টাক্টের মাধ্যমে কি হবে, আর্কটা ডিসচার্জ হয়ে যাবে, অর্থাৎ এক্সটিংগুইশ হয়ে যাবে অ্যাজ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সেপারেট, যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সেপারেট হবে বা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাধ্যমে আর্কটা ডিসচার্জ হয়ে যাবে। তার মানে মেন কথা নিচের কথাটা, উপরের কথা হচ্ছে আর্কটা কিভাবে ক্রিয়েট হয় সেটা যদি আমি একবার আপনাদেরকে সংক্ষেপ করে বলি, তাহলে সেটা হচ্ছে যে যখন ফল্ট অকার হয় তখন সার্কিট ব্রেকারের ওপেন হয়। তো সার্কিট ব্রেকার ওপেন হওয়ার মুহূর্তে কি হয়, যে সারফেস থাকে, অর্থাৎ কন্টাক্ট সারফেস, কন্টাক্ট সারফেস থেকে ইলেকট্রন ইমিটেড হয়। তো ইলেকট্রন যখন ইমিটেড হয় তখন কি হবে, সেখান থেকে অর্থাৎ এই ফিল্ড কলিশন এন্ড থার্মালের কারণে যে ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন, অর্থাৎ এর ফলে গ্যাস থাকবে, সেই গ্যাসটা আয়োনাইজড হয়ে যাবে। অর্থাৎ এই যে কন্টাক্ট সারফেসের মধ্যে যে গ্যাসটা থাকবে বা কন্টাক্ট স্পেসের মধ্যে যে গ্যাসটা থাকবে সেই গ্যাসটা হচ্ছে
সেই গ্যাসটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আয়োনাইজড হবে। এই আয়োনাইজড হওয়ার ফলে আসলে এটা যে স্টেটটা অবস্থা থাকবে সেটাকে বলা হয় প্লাজমা অবস্থা। বা এই অবস্থাটাকে বলা হয় প্লাজমা অবস্থা। অর্থাৎ কথা হচ্ছে যখনই আয়োনাইজড হবে সেই আয়োনাইজটা আসলে এখানে আসলে স্পার্ক তৈরি করবে। অর্থাৎ ২ পাশের মাঝখানে সে একটা আয়োনাইজ তৈরি করে একটা স্পার্ক তৈরি করবে। আর যার নামই হচ্ছে আসলে আর্থ, যেটাকে বলা হয় আর্থ। এবং নিচের কথাটা বলছে যে আর্থটা কিভাবে এক্সটিংগুইশ হয়ে যাবে সেটা হচ্ছে কারেন্ট ক্যারি কন্ডাক্টরের যদি সেপারেশন করেন তাহলে সেক্ষেত্রে আর্থটা এক্সটিংগুইশ হয়ে যাবে অথবা আর্কটা চলে যাবে। এটাই ছিল আসলে কিভাবে আর্কটা ক্রিয়েট হয় অল্টারনেটিভ কারেন্ট সার্কিট ব্রেকারে কিভাবে আর্কটা ক্রিয়েট হয় এটা ছিল সেই বিষয়। আচ্ছা, এখন আসেন কারেন্ট ইন্টারাপশন ইন অ্যান এসি সার্কিট ব্রেকার। এসি সার্কিট ব্রেকারে কারেন্ট ইন্টারাপশন, এখানে একটা ফিগার দেখতে পাচ্ছেন, একটা ফিগার দেওয়া আছে। তো ফিগারের মধ্যে আমরা জানি যেহেতু এটা 3 ফেজ ফিগার, তার মানে এখানে ৩ টা ওয়্যার আছে। একটা হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। অর্থাৎ আমরা জানি যে আমরা যারা প্র্যাকটিক্যাল কাজ করি তখন কিন্তু আমাদের এই 3 ফেজ লাইনগুলোকে RYB দ্বারাই প্রকাশ করা হয়। তো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে সেটা হচ্ছে যে Y তে একটা ফল্ট হইছে। Y ওয়্যারে একটা ফল্ট হইছে। সেই ফল্ট হওয়ার ফলে এখানে যে ২ টা কারেন্ট পাবো, একটা হচ্ছে VY মানে হচ্ছে মানে Y Y লাইনের ভোল্টেজ এবং Y লাইনের কারেন্ট সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব যে আসলে কি ধরনের কারেন্ট হয়। ফল্ট যেহেতু Y তে হইছে মানে Y লাইনে হইছে তাহলে Y লাইনের ভোল্টেজ এবং Y লাইনের কারেন্ট সম্পর্কে এখানে এই কথাগুলো এখানে উপরে বলছে। এবং ওয়াই যে কারেন্ট আছে সেই কারেন্টটা নিয়ে আমরা এখন দেখবো আসলে। দেখেন এখানে ২ টা ফিগারের দিকে একটু খেয়াল করেন। ২ টা ফিগার, একটা হচ্ছে IY আর একটা হচ্ছে VY। অর্থাৎ একটা হচ্ছে Y লাইনের কারেন্ট আর একটা হচ্ছে Y লাইনের ভোল্টেজ। তো Y লাইনের কারেন্ট দিকে একটু খেয়াল করে দেখেন যে এখানে হচ্ছে কি ফল্ট কারেন্টের কথা বলা হয়েছে যে কারেন্ট আসবে সেই ফল্ট কারেন্ট। দেখেন যখন ফল্ট অকার হইছে তো এখানে একটা লাইনের কথা বলা হয়েছে যে লাইন এর M মানে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। তো যে লাইনের কথা বলা হয়েছে সেই লাইনটার দিকে যদি একটু খেয়াল করেন যে এখানে ডিকে এক্সপোনেনশিয়াল ডিকে এর একটা জিনিস বলছে। দেখেন এটা আস্তে, আস্তে কমতে, কমতে অর্থাৎ এই ফল্ট ১ম এ অকার হয়ে দেখেন আস্তে, আস্তে লাইনগুলো কিন্তু এরপর আস্তে, আস্তে সাইনোসয়েডাল ওয়েভটা কিন্তু একটা আ সিনক্রোনাস এর দিকে চলে আসতেছে এবং একটা সময় সে দেখেন এরপরে কিন্তু সে সিনক্রোনাস হয়ে গেছে। অর্থাৎ আমাদের সিস্টেম ভোল্টেজটা কিন্তু পরবর্তীতে অর্থাৎ যে ডট, ডট লাইনগুলো আছে তার পরবর্তী লাইনগুলোর পরে আছে। দেখেন পরে সুন্দর করেও আছে। কিন্তু আমাদের যেহেতু ফল্ট অকার হইছে সেই জিনিসটাই কিন্তু এখানে সাইনোসয়েডাল ওয়েভ গুলো কিন্তু তার আগের জায়গা নেই। অর্থাৎ যেরকম ডট ডটের পরে যেরকম আছে ফল্ট অকার আ পরে কিন্তু এখানে ওই জিনিসটাই বোঝানো হয়েছে। দেখেন যে ১ম এ 0 পয়েন্ট তারপর মেক্সিমাম পয়েন্টে চলে গেছে। তারপর হচ্ছে এটা আস্তে, 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 আস্তে আগের জায়গায়। এটা হচ্ছে আসলে কারেন্টের কথা বলা হইছে। যে কারেন্টটা আসলে এরকম হবে। তারপর দেখেন ভোল্টেজের কথা বলা হয়েছে। ভোল্টেজটা কি হয়েছে যে যেহেতু এটা হচ্ছে আর্ক ভোল্টেজ, এটা হচ্ছে আর্ক কারেন্ট। আর্ক ভোল্টেজ, আর্ক কারেন্ট। তাহলে আর্ক ভোল্টেজে আসলে কি হয়? দেখেন যখন বলছে যে এই পয়েন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ আমি একটা পয়েন্ট বিবেচনা করলাম যে এই পয়েন্টের কথা যখন হচ্ছে কারেন্টটাও আমার ফল্ট কারেন্ট, তার মানে ফল্ট আর্ক ভোল্টেজ, আর্ক কারেন্ট। তো আমি আর্ক কারেন্ট এই পয়েন্টটা চিন্তা করলাম। এই পয়েন্ট আমি চিন্তা করে এই পয়েন্টটাকে আমি বিবেচনা করলাম যে কনট্যাক্ট সেপারেশন বা কনট্যাক্ট সেপারেট এট ইকুয়াল টু টিউবার, মানে কন্ট্যাক্টটা আলাদা হবে আরকি। যেহেতু আমরা জানি আলাদা হবে। তো ফল্ট যেহেতু অকার হয়েছে তার মানে কন্ট্যাক্টটা আলাদা হবে। আলাদা হয়ে দেখেন সে এরকমভাবে এরকম ফল্ট ভোল্টেজ কিছু সময় চলতে থাকবে। এরপরে দেখেন একটা পয়েন্টে এসে দেখেন এই মানে সিস্টেম মানে আর যে ভোল্টেজটার কথা বলা হয়েছে VY, সে ভোল্টেজটা কিন্তু তার রেট যে রয়েছে দেখেন তার আগের জায়গায় সে চলে গেছে। তার মানে কোন পয়েন্টে গেছে খেয়াল করে দেখেন। যে পয়েন্টে হচ্ছে আমাদের IY 0, দেখেন IY 0 হচ্ছে এই পয়েন্ট একদম সর্বশেষ যে ডট, ডট লাইন আছে সেই ডট, ডট লাইনের সর্বশেষ পয়েন্টটাই হচ্ছে IY 0। তো যে পয়েন্টে ফল্ট কারেন্ট 0 সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের যে পয়েন্টে ফল্ট কারেন্ট 0 তার মানে সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের হচ্ছে এই ভোল্টেজটা। দেখেন ভোল্টেজটা হচ্ছে কারেন্ট 0 কারেন্ট আর্ক ইন্টারাপ্ট, সেই পয়েন্টে কিন্তু আমাদের আর্কটা চলে যাবে। তার মানে আর্কটা কোথায় চলে যাবে? যে পয়েন্টে হচ্ছে আমাদের কারেন্ট 0। কারেন্ট 0 পয়েন্টে দেখেন আমাদের কি কিন্তু আর্কটা। এখন এখানে দেখেন একটা এক্সট্রা অসিলেশন তৈরি হয়েছে। এই এক্সট্রা অসিলেশন যে তৈরি হয়েছে আর্কটা চলে যাবে। চলে যাওয়ার পরে খুব অল্প সময়ের জন্য দেখেন এখানে কিন্তু একটা অতিরিক্ত একটা এটাকে বলে স্পাইক বলা হয় অনেক ক্ষেত্রে, অথবা অতিরিক্ত একটা অসিলেশন এর কথা বলতে পারেন। তো একটা অতিরিক্ত অসিলেশন বা অনেকগুলো খুব অল্প সময়ের জন্য অনেকগুলো এই অসিলেশন তৈরি হয়। এই যে তৈরি হওয়ার বিষয়টা এটাকে বলা হয় হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ অথবা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ অথবা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বলা হয়।
পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ ট্রানজিয়েন্ট অথবা রিকভারি ভোল্টেজ, তাহলে আপনার ব্যাখ্যাটা এরকম হতে হবে যে পয়েন্টে কারেন্ট জিরো, বা আমরা জানি কারেন্ট জিরো পয়েন্টে আমরা যে ভোল্টেজটা অর্থাৎ এখানে যে ইয়াগুলো পাবো, যে অসিলেশন পাবো বা ট্রানজিয়েন্ট যে মুহূর্তটা পাবো, সেই ট্রানজিয়েন্ট মুহূর্তটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ অথবা রিস্ট্রাইকিং ভোল্টেজ। এবং এরপরে দেখেন সে কিন্তু আবার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ আরেকটা চলে গেছে, তার মানে সিস্টেম ভোল্টেজ তার আগের জায়গায় চলে আসছে। এরপর দেখেন আরেকটা ফিগারে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আরেকটা সুন্দর করে একটা ফিগার দেখানো হয়েছে, যেখানে আর্ক ভোল্টেজ এবং ফল্ট কারেন্ট মিক্স করা হয়েছে। খেয়াল করে দেখেন এখানে যে সবুজ লাইনটা আছে, সেই সবুজ লাইনটা হচ্ছে আমার ফল্ট কারেন্ট। আর এরপরে যে এই যে দেখেন এরকম ইয়া করে যেটা দেওয়া আছে, অর্থাৎ নীল কালারের যেটা আছে এরকম ওই বক্স করা, এবং বক্সের উপরে এরকম কাটা কাটা ইয়া করে দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে আর্ক ভোল্টেজ যেটা। তো এখন কথা হচ্ছে দেখেন যখন আমাদের ফল্ট কারেন্ট যখন 0 পয়েন্ট, দেখেন এই পয়েন্টটা কিন্তু আমাদের হচ্ছে ফল্ট কারেন্ট 0। তো এই পয়েন্টটা যদি আমাদের ফল্ট কারেন্ট 0 হয়, তাহলে আর্ক ভোল্টেজ দেখেন, তাহলে আর্ক ভোল্টেজ কি হবে, এই যে এই পয়েন্টে এসে সে কতগুলো দেখেন এই কতগুলো কি করছে, যে ইনস্ট্যান্ট কতগুলো সে অসিলেশন তৈরি করছে। এই যে কতগুলো অসিলেশন তৈরি করলো, যে যেহেতু আমরা জানি ফল্ট কারেন্ট 0 তে আর্ক ভোল্টেজ চলে যাবে, অর্থাৎ আর্ক নির্গত হয়ে যাবে, আর্কটা বাদ যাবে। তো বাদ যাওয়ার ঠিক তার তাৎক্ষণিক মুহূর্তে কতগুলো অসিলেশন তৈরি করবে, এই অসিলেশন যে তৈরি করাটাকে বলা হচ্ছে আসলে রিস্ট্রাইকিং ভোল্টেজ। এবং দেখেন এরপরে সে কতক্ষণ পর্যন্ত এই অসিলেশনটা খুব অল্প সময়ের জন্য থাকবে, তারপর দেখেন সিস্টেম ভোল্টেজটা আবার ঠিক তার আগের জায়গায় চলে যাবে, এবং আগের জায়গায় যে চলে গেল সে আগের জায়গায় যে চলে আসলো, তো সেই ভোল্টেজটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। অর্থাৎ যেহেতু আমাদের আগের জায়গায় চলে আসছে, সিস্টেমটা আগটা চলে যেয়ে আগের জায়গায় চলে আসছে। তাহলে এখন দেখেন আগের জায়গায় যদি চলে যায়, তাহলে এখন আমরা এই জিনিসটা, অর্থাৎ আমি উপরে আপনাদেরকে যেভাবে ব্যাখ্যা দিছি, এই কথাটা এখানে লেখা আছে সুন্দর করে ইংরেজি ভাষায়। খেয়াল করে দেখেন, হোয়েন দ্য আর্থ গেট এক্সটিংগুইশড, যখন আর্থ এক্সটিংগুইশ হয় এট ফল্ট কারেন্ট 0, অর্থাৎ আমরা জানি যে ফল্ট কারেন্ট 0 তে আর্থ এক্সটিংগুইশ হয়ে যায়। তো আর্থ যখন এক্সটিংগুইশ হয়ে যায়, হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ অ্যাপিয়ার্স, মানে কি হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ বিবেচনা করা হয় অ্যাক্রস দ্য কন্টাক্ট অফ দ্য সার্কিট ব্রেকার, মানে কি সার্কিট ব্রেকার অ্যাক্রস একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজ বিবেচনা করা হয়। দিস ট্রানজিয়েন্ট ভ্যানিশ, অর্থাৎ এই যে আমি বলছিলাম এই যে ট্রানজিয়েন্ট, এই যে অর্থাৎ অনেকগুলো অসিলেটর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিয়েন্ট ভ্যানিশ হয় কি খুব অল্প সময়ে, উইথিন ভেরি শর্ট টাইম, ইন অর্ডার অফ লেস দেন 0.01 সেকেন্ডের আগেই কি চলে যায়, এই ট্রানজিয়েন্টটা ভ্যানিশ হয়ে যায়। দিস হাই ফ্রিকোয়েন্সি This high frequency transient voltage tries to restrike, অর্থাৎ তুলো কি বলছে যে এই তুলো ট্রানজিয়েন্ট, দেখেন এই ট্রানজিয়েন্ট বলছে কি যে this high frequency transient voltage tries to restrike the earth, মানে এই যে হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট ভোল্টেজটা, এই ভোল্টেজটা চেষ্টা করবে যাতে পুনরায় আর্ক আর ক্রিয়েট না হয়, অর্থাৎ ওই সিস্টেমে যাতে পুনরায় আর্ক ক্রিয়েট না হয় সেটা সে চেষ্টা করবে। তো এটাকেই বলা হয় দিস কল্ড দ্য রিস্ট্রাইকিং ভোল্টেজ অর ট্রানজিয়েন্ট ভোল্টেজ। আর এটাকেই বলা হয় এই যে যে চেষ্টা করবে যাতে করে পুনরায় আর্কটা ক্রিয়েট না হয়, এই দিস ইজ কল্ড এ রিস্ট্রাইকিং ভোল্টেজ অথবা ট্রানজিয়েন্ট recovery voltage, which is very very important for your exam or for your future, যে any objective or any calculation for the circuit breaker। তো এটাই ছিল আসলে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। তাহলে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ যদি আমি আপনাদেরকে একটু মানে শর্টকাটে যদি আরেকটু বলি, তাহলে সেটা হচ্ছে যে যখন ফল্ট কারেন্ট যখন 0, তখন আর্কটা এক্সটিংগুইশ হয়ে যায়, আমরা জানি। তখন কি হয় যে খুব অল্প সময়ের জন্য একটা ট্রানজিয়েন্ট ভোল্টেজ ক্রিয়েট হয়, যেটা খুব অল্প সময়ের মধ্যেই চলে যায়। এই যে ট্রানজিয়েন্ট ভোল্টেজটা হয়, এটা কেন হয়, এটা চেষ্টা করে হচ্ছে আসলে যে আর্কটা যাতে পুনরায় আর ক্রিয়েট না হয় এখানে, অর্থাৎ কোনোভাবে যেন আর্কটা থেকে না যায় বা পুনরায় যাতে ক্রিয়েট না হয়, এই এই ভোল্টেজটা, অর্থাৎ যে তাৎক্ষণিক যে ভোল্টেজটা ক্রিয়েট হলো, এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ অথবা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। ওকে, আর এরপর দেখেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে রিকভারি ভোল্টেজ। রিকভারি ভোল্টেজ কাকে বলে, অর্থাৎ আমাদের ফলটা যখন, অর্থাৎ আর্কটা যখন ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ আমরা তো জানি ট্রানজিয়েন্ট ভোল্টেজের পরে আর্কটা মোটামুটি ভ্যানিশ হয়ে যাবে। তো আর্কটা ভ্যানিশ হয়ে যাওয়ার পরে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। এটা হচ্ছে একদম নরমাল কথা, সহজ ভাষায় যদি বলি যে আর্কটা যখন একদম চলে যাবে, তারপর আমরা যে সিস্টেম ভোল্টেজটা পাবো সেটাকে বলা হয় আর রিকভারি ভোল্টেজ। অর্থাৎ এটাকে যদি আমি ইংরেজিতে এভাবে বলি, এখানে বলছে এরকম পাওয়ার ফ্রিকোয়েন্সি সিস্টেম ভোল্টেজ appearing between the pole of the circuit breaker,
বলছে ওই যে মানে সার্কিট ব্রেকার পোলের দুই পাশে বা বিটুইন সার্কিট ব্রেকার পোলের অ্যাপিয়ারিং মনে করা হয় যে আফটার দ্য আর্থ এক্সটেনশন ইজ কল্ড রিকভারি। মানে কি, পাওয়ার ফ্রিকোয়েন্সি সিস্টেম ভোল্টেজ, যে সিস্টেম ভোল্টেজটা ওই পাওয়ার ফ্রিকোয়েন্সি সিস্টেম ভোল্টেজ যেটা কল্পনা করা হচ্ছে সার্কিট ব্রেকারের দুই পাশে আফটার দ্য আর্থ এক্সটেনশন, অর্থাৎ আফটার দ্য আর্থ এক্সটেনশন হওয়ার ফলে যে সার্কিট ব্রেকারের দুই পাশে যে সিস্টেম ভোল্টেজটা থাকবে সেটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। অর্থাৎ আমি আপনাদেরকে আগে বলছিলাম যে যদি কোনো কারণে ভোল্টেজটা অর্থাৎ যদি মানে আর্কটা চলে যাওয়ার পরে বা রিস্ট্রাইকিং চলে যাওয়ার পরে যে ভোল্টেজটা আপনি পাবেন সেটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। এই ছিল হচ্ছে আপনাদের ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, আর একটা হচ্ছে রিকভারি ভোল্টেজ গেল। তারপর দেখেন যে prospective current. What is prospective current? The current that would flow, যে কারেন্টটা প্রবাহিত হয় কোথায় প্রবাহিত হবে? ইন দ্য সার্কিট অফ দ্য সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকার সার্কিটে যে কারেন্ট প্রবাহিত হয় ওয়ার রিপ্লেস বাই দ্য সলিড কন্ডাক্টর, সেটাকে যদি আপনি সলিড কন্ডাক্টর দিয়ে রিপ্লেস করেন তাহলে সেটাকে বলা হয় প্রসপেক্টিভ কারেন্ট। তাহলে প্রসপেক্টিভ কারেন্ট কাকে বলে? প্রসপেক্টিভ কারেন্ট হচ্ছে দ্য কারেন্ট দ্যাট উড ফ্লো, যে কারেন্টটা প্রভাবিত হয় সার্কিট ব্রেকারের সার্কিটে, সেটাকে যদি আপনি রিপ্লেস করেন, কাকে রিপ্লেস করবেন? বাই দ্য সলিড কন্ডাক্টর ইজ কল্ড আ প্রসপেক্টিভ কারেন্ট, এটাকে বলা হয় প্রসপেক্টিভ কারেন্ট। এখন এই দুইটা গেল সংজ্ঞা, অর্থাৎ আমরা এখান থেকে মোটামুটি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ আর একটা হচ্ছে রিকভারি ভোল্টেজ, প্রসপেক্টিভ কারেন্ট। এখন আসেন কন্ডিশন ফর সাকসেসফুল আর্ক ইন্টারাপশন, অর্থাৎ আমরা যদি আর্টটাকে যদি সাকসেসফুলি ইন্টারাপশন করতে চাই তাহলে কি কন্ডিশন আমাদেরকে ফলো করতে হবে, সেই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। ফর দ্য সাকসেসফুল আর্ট ইন্টারাপশন, আপনি যদি আর্টটাকে সাকসেসফুল ইন্টারাপশন করতে চান তাহলে এই দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দ্য রেট অফ বিল্ডিং আপ অফ ডাইলেকট্রিক স্ট্রেংথ, মানে কি ডাইলেকট্রিক যে স্ট্রেংথ সেটা হবে সেটা অবশ্যই বিল্ড আপ হইতে হবে, বেশি হইতে হবে। এখানে ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে বোঝানো হচ্ছে যে আমরা যে সার্কিট ব্রেকার গুলো পড়ে আসছিলাম, একদম প্রথম দিকে যে সার্কিট ব্রেকার গুলো পড়ে আসছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াম ইউজ করছি, যে আমরা ওর নাম দিয়েছিলাম অয়েল সার্কিট ব্রেকার, সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, এয়ার ব্লেড সার্কিট ব্রেকার, বিভিন্ন। এগুলো হচ্ছে আসলে আমরা যে মাঝখানে যে গ্যাসগুলো ইউজ করি যাতে করে আর্ক ক্রিয়েট না হয়। তো এই ডাইলেকট্রিক স্ট্রেংথ এগুলো কি ওই মাঝখানে যে গ্যাসটা ইউজ করছি সেই গ্যাসের যে ডাইলেন্থ মানে তার যে স্ট্রেংথ, মানে ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে হচ্ছে তার যে অর্থাৎ বাধা দেওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে দ্য রেট অফ বিল্ডিং আপ অফ ডাইলেকট্রিক স্ট্রেংথ মাস্ট বি হায়ার, অবশ্যই বড় হতে হবে দ্য রেট অফ রাইজ অফ টিআরবি। তার মানে কি টিআরবি থেকে এই ডাইলেকট্রিক স্ট্রেংথটা অবশ্যই বেশি হতে হবে, তাহলে আপনি সাকসেসফুলি আর্ক ইন্টারাপশন করতে পারবেন। আপনি সাকসেসফুলি আর্ক কখন ইন্টারাপশন করতে পারবেন? যখন আপনার ডাইলেকট্রিক স্ট্রেংথ অবশ্যই বড় হবে তার রেট অফ রাইজ অফ টিআরবি থেকে। এখন এই রেট অফ রাইজ অফ টিআরবি আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। কোন দুটো জিনিস? সার্কিট প্যারামিটার আর একটা হচ্ছে টাইপ অফ সুইচিং ডিউটি ইনভলভ, অর্থাৎ ওর সাথে যে সুইচ গুলো ইনভলভ আছে সেই সুইচিং গুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে টিআরবি, এবং সার্কিট যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার উপর ডিপেন্ড করে হচ্ছে টিআরবি। তার মানে তার রেট অফ রাইজ অফ টিআরবি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে সার্কিট প্যারামিটার আর একটা হচ্ছে টাইপ অফ সুইচ ডিউটি ইনভলভ, যেটা হচ্ছে সুইচের সাথে হচ্ছে ইনভলভ থাকে। তারপর হচ্ছে আরেকটা কথা হচ্ছে দ্য রেট অফ বিল্ডিং আপ ডাইলেকট্রিক স্ট্রেংথ ডিপেন্ড, তার মানে কি ডাইলেকট্রিক যে স্ট্রেংথ আছে সেটা হচ্ছে আবার ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। কিসের উপর? ইফেক্টিভ ডিজাইন অফ ইন্টারাপার, যে ইন্টারাপারটা আপনারা ইউজ করবেন সেই ইন্টারাপারটার ইফেক্টিভ ডিজাইন দরকার। আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার উপর ডিপেন্ড করে হচ্ছে রেট অফ বিল্ডিং আপ ডাইলেকট্রিক স্ট্রেংথ ডিপেন্ডস, মানে ডাইলেকট্রিক স্ট্রেংথটা এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইফেক্টিভ ডিজাইন অফ ইন্টারাপার আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের মডিউল 2, অর্থাৎ মডিউল 2টা এখানে শেষ হয়ে গেছে। তো এখন এই মডিউল 2 তে কি কি কোশ্চেন আছে এবং এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়াইছি তার মধ্যে কি কোশ্চেন আছে আমাকে একটু বলবেন, তারপর আমরা মডিউল 3 তে যাব। স্যার একটা কথা বলতাম স্যার। বলেন। স্যার মডিউল 2 তো সম্পূর্ণ মানে সব পেজ গুলো তো দেন নাই স্যার আমাদেরকে, না? সব পেজ দেওয়া হয়েছে আপনাদের? মডিউল 2 এর তো স্যার ওই যে আমরা হচ্ছে লাস্ট মনে হয় 2টা 3টা পেজ পর্যন্ত আছে দেওয়া মেইলে। না,
কিভাবে মডিউল 2? আপনাদের মডিউল 2 তে সব দেওয়া আছে, ম্যাথ লাস্ট পর্যন্ত ম্যাথ। আজকে তো পাবেন হচ্ছে যে হাউ আর্থ ইজ ফর্ম, তারপর হচ্ছে কারেন্ট ইন্টারপ্রেটার, আজকে তো এগুলো পাবেন হ্যাঁ হ্যাঁ, আজকে মডিউল 2। এগুলোই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা বলেন আর এই এখন এই আজকের লেকচারে কোশ্চেন বলেন, এই মডিউল 2 তে এখানে কি কোশ্চেন আছে তাই বলেন। মডিউল 2 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে আপনাদের রিকভারি ভোল্টেজ আছে, কোশ্চেন হবে আর কি। বলেন এখান থেকে কি কোশ্চেন আছে আপনাদের। রিকভারি ভোল্টেজ কাকে বলে? রিকভারি ভোল্টেজ কাকে বলে? ওকে, দেখেন রিকভারি ভোল্টেজ বলা হয় আরটা যখন চলে যাবে, অর্থাৎ ফুলফিল যখন আরটা চলে যাবে, অর্থাৎ সিস্টেম ভোল্টেজ তার আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে একদম খাঁটি, মানে একদম যদি সহজ ভাষায় বলি যে আরটা চলে যাবে এবং সিস্টেম ভোল্টেজটা তার আগের জায়গায় চলে আসবে, সেটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। একটা চলে যাবে এবং সিস্টেম ভোল্টেজ তার আগের জায়গায় চলে আসবে, মানে যেটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে, মানে হচ্ছে সার্কিট ব্রেকার তার আগের মতো কাজ করবে, তাহলে সেটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। মানে আপনি ভোল্টেজটা আগের মানে অবস্থায় ফিরে পাইছেন। কোন সার্কিটে শুরুতে যে ভোল্টেজ দেওয়া হয় সেটা আট চলে যাওয়ার পরে এবং পূর্বের জায়গায় ফেরত আসার কে রিকভারি ভোল্টেজ বলে, এরকম না স্যার? না, এরকম না, আপনার কথা হচ্ছে কোনো দেখেন বলছে আর্ট তো ক্রিয়েট হবে, ধরেন ফল্ট হলো, কোথাও ফল্ট হলো, ফল্ট হওয়ার পরে কি হবে? ফল্ট হওয়ার পরে এই যে এখানে খেয়াল করে দেখেন, যখন ধরেন ফল্ট হলো তার মানে সার্কিট ব্রেকার তো ওপেন হয়ে যাবে। সার্কিট ব্রেকার যদি ওপেন সার্কিট ব্রেকার যদি ওপেন হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখেন সার্কিট ব্রেকার যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে? আমরা বলছিলাম একটা আর্ক ক্রিয়েট হবে, তাই না? আর্ক ক্রিয়েট হবে। আর্কটা কেমন ক্রিয়েট হবে সেটার জন্য তো উপরে বলছিলাম যে কিভাবে আর্ক ক্রিয়েট হবে, আয়োনাইজড হবে, যার ফলে আর্ক কি হবে, মানে একটা স্পার্ক তৈরি হবে। তো এখন স্পার্কটা কখন চলে যাবে? স্পার্কটা কখন চলে যাবে? যখন ফল কারেন্ট জিরো, যেমন এই যে ফিগারে দেখেন, যখন সবুজ কারেন্টটা যখন 0 পয়েন্টে, তখন কিন্তু আমার আর এই আর্ক ভোল্টেজটা কিন্তু আর নাই। দেখেন আর আছে? আর কিন্তু নাই। এই যে বক্স আকারে যে জিনিসটা আঁকা আছে সেটা কিন্তু আর নাই। কখন নাই? দেখেন যখন হচ্ছে রিস্ট্যাকিং ভোল্টেজ, এই যে দেখেন উপরে কিন্তু অনেকগুলো অসিলেটর দেওয়া আছে, তাই না? অর্থাৎ রিস্ট্যাকিং ভোল্টেজ, অর্থাৎ আটটা চলে যাবে, দেন হচ্ছে তাৎক্ষণিক মুহূর্তে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে যার নাম বলছিলাম আমি রিস্ট্যাকিং ভোল্টেজ। এখন এই রিস্ট্যাকিং ভোল্টেজটা অল্প মুহূর্তের মধ্যেই চলে যাবে। এই কথাটাও বলা দেওয়া ছিল যে 0.001 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রিস্ট্যাকিং ভোল্টেজটা চলে যাবে। তো যদি রিস্ট্যাকিং ভোল্টেজটা চলে যায় তাহলে কি হবে? এরপর দেখেন এই যে এই মুহূর্তে এরপর থেকে দেখেন সিস্টেম ভোল্টেজটা তার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ সাইনোসয়েডাল ওয়েভ যে অবস্থায় আছে ঠিক তার সেই আগের অবস্থায় চলে যাবে। সো তার আগের অবস্থায় চলে যাওয়াটাকেই বলা হচ্ছে রিকভারি ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? মাইক্রোফোনটা একটু অফ করেন, মাইক্রোফোনটা অফ করে ফেলেন। আমি তাহলে কি সবাইকে মিউট করে দিব? সিদ্দিকার, দেখি উনি কে, আমার আইডিটা আমি খুঁজে বের করতেছি কারণ আচ্ছা, তাহলে আমাদের এই লেকচার 2 শেষ। কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? লেকচার 2 এবং কালকে পর্যন্ত আমরা যা পড়বো, তারপর নেক্সট ক্লাসে আপনারা যারা এখন প্রেজেন্ট আছেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা একটা পরীক্ষা নিব আর কি। নেক্সট ক্লাসে আমাদের একটা পরীক্ষা হবে, অর্থাৎ নেক্সট ক্লাস মানে হচ্ছে নেক্সট ক্লাসে আমার একটা স্যার, নেক্সট ক্লাসে আমাদের একটা পরীক্ষা আছে স্যার, একদিনে হতে চাপ দিলে আমাদের স্যার পারবো না স্যার। মানে হচ্ছে কালকে না আর কি, নেক্সট উইক। নেক্সট ফ্রাইডে স্যার, নেক্সট ফ্রাইডেতে আমাদের একটা স্যার পরীক্ষা নেক্সট আছে। ফ্রাইডেতে আমাদের একটা জটিল পরীক্ষা আছে স্যার, এই যে ওয়্যারলেস, ওটা তো আমাদের নতুন সাবজেক্ট।
ওটা তো স্যার আমরা বুঝি কম। এই সাবজেক্টটা আমরা তাও বুঝতেছি মোটামুটি। এটা স্যার আগামী সপ্তাহে নেন, এর পরের সপ্তাহে নেন। মানে আপনারা এর পরের সপ্তাহে পরীক্ষা নিতে যাচ্ছেন? জি স্যার। জি স্যার। কেন আমার আমার সাবজেক্ট কি আপনাদের ভালো লাগতেছে না? জি স্যার আছে, কিন্তু বলতেছি স্যার জি স্যার, একটা পরীক্ষা মানে অলরেডি আছে তাই। তাই বলতেছি স্যার, একটা তো পরীক্ষা আছেই। স্যার পরীক্ষা স্যার আপনার সাবজেক্ট একটু হার্ড তো এই জন্য। এই সাবজেক্ট হার্ড? না আর্ট বলতে কি না স্যার, এই সাবজেক্টে ধারণা আছে, কিন্তু বলছে কি ওই সাবজেক্টটা আমাদের একটু ধারণা নাই, তা ওইটা স্যার ওই পরীক্ষার ডেট দিয়েছে তো, তাই এই জন্য স্যার বললাম যে প্রিপারেশন একসাথে দুইটা কেমন হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে। কারণ কি আপনাদের তো আবার মিড টার্ম চলে আসবে, তো এই জন্য আর কি আমি মাঝখানে আপনাদের একটা এক্সাম নিতে চাচ্ছিলাম আর কি। আপনারা আমাকে একজন স্যার বলছিলেন কি রকম পরীক্ষা নেবেন স্যার? দুইটা স্যার কি মডিউল, রকম নেবেন এটা বলেন, যদি হয় আমরা দেব ইনশাআল্লাহ। আপনারা বলছিলেন যে স্যার জি দুইটা স্যার। দুইটা মডিউল শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা ডেমো পরীক্ষা নেওয়ার জন্য আর কি। যেমন বলতেছিলাম। আপনারা বলছিলেন আমাকে। তো আমি যে কোশ্চেন করব সেটা হচ্ছে মডিউল 3 পর্যন্ত, অর্থাৎ মডিউল 3 যেমন আজকে শুরু করছি, তো মডিউল 3 যদি কমপ্লিট করতে পারি তাহলে মডিউল 3 পর্যন্ত পড়বো। তা অর্থাৎ মডিউল 3 যদি না শেষ করতে মানে আজকে পর্যন্ত, কালকে ক্লাস পর্যন্ত যতটুকু শেষ করতে পারি, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে ওই পর্যন্ত আমাদের পরীক্ষায় থাকবে আর কি। স্যার স্যার কোশ্চেন গুলো পরীক্ষা আমাদের ক্লাসে পরীক্ষা যেগুলো কি করানো হয়েছে সেগুলো। স্যার আমরা জুমের মাধ্যমে দেব নাকি স্যার আপনি ধরবেন এরকম না, ভালো হবে? আপনারা নিজেরাই যেভাবে আছেন সেভাবেই পরীক্ষা দিবেন, অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা দিতেন ওইভাবে পরীক্ষা দিবেন, কিন্তু আমার জুমে তো আপনারা আমার সাথে থাকবেন, মানে আপনারা আমার সাথে সবাই লাইভে থাকবেন, কিন্তু আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে আমাকে আপনারা আমার যে মেল অ্যাড্রেস থাকবে সেই মেল অ্যাড্রেসে আপনারা তাৎক্ষণিক পরীক্ষা দিয়ে দিবেন। মানে হচ্ছে ধরেন যে জুমে আপনারা অ্যাটেন্ড থাকবেন আমার সাথে, তো আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে অটোমেটিক্যালি আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেখবেন আপলোড হবে, তো কোশ্চেনের সময় দেওয়া থাকবে যে এই সময়ের মধ্যে আপনাদের কোশ্চেনটা থাকবে আর কি, এরপর আবার কোশ্চেনটা অটোমেটিক চলে যাবে। তো আপনারা কোশ্চেনের সময় যদি দিই আপনাদের 20 মিনিট, তাহলে আপনারা 20 মিনিটের মধ্যে খাতা কলম নিয়ে, আপনাদের এমনি তো এখন যে অনেকে আছেন খাতা কলম নিয়ে বসেন, তো ওই সময় খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে জুমে লাইভে থাকবেন, এবং এই 20 মিনিট 20 মিনিট আপনি আমাকে ছবি তুলে সেন্ড করে দিবেন হচ্ছে মেইলে। জি স্যার, তা বুঝছি হবে স্যার, এই যে ফাইনাল পরীক্ষা যেরকম দিলাম স্যার। হ্যাঁ যেরকম দিচ্ছেন ফাইনাল পরীক্ষা, তো আপনারা অনেকে সময় নিছেন, 15 মিনিট সময় পাইছেন, আমার এখানে 15 মিনিট সময় পাবেন না। এটা তো সিটি স্যার পরীক্ষা। সমস্যা নাই, এটা এখন আমাদের স্যার একটু তাড়াতাড়ি হবে স্যার, সমস্যা হ্যাঁ নেই। প্রথম তো এটা তো সিটি পরীক্ষা, তাই তো? তো সিটি পরীক্ষাতে আপনারা অত বেশি সময় পাবেন না আর কি। সিটি পরীক্ষা তো তো যার ফলে আপনারা হচ্ছে আপনাদেরকে সময় দেব 20 মিনিট, তো 20 মিনিটের মধ্যে আপনারা লেখা শেষ করে আমাকে মেল করতে হবে। আর জি স্যার স্যার, আমরা তাহলে জুমে আগামী কিন্তু লাইভে কানেক্ট থাকবো স্যার। হ্যাঁ লাইভে আপনারা কানেক্ট থাকবেন আমার সাথে। জি স্যার, তাহলে আগামী সপ্তাহে দেবো স্যার। আগামী সপ্তাহে মানে হচ্ছে নেক্সট জি স্যার। নেক্সট শুক্রবার। তবে স্যার একটা কথা স্যার, সেটা হলো স্যার এই যে শিডিউল, যে সবাই তো স্যার বললো পায় নাই, তাই শিডিউল গুলো স্যার দেওয়া হয়, তাহলে আমরা পড়া শুরু করতাম কাল থেকেই, শনিবার থেকে বলে পড়লাম, শিডিউল বলতে আগামী মডিউল সপ্তাহে স্যার, পরীক্ষা দেবো। মডিউল। হ্যাঁ মডিউল স্যার একটা কথা ছিল স্যার এখানে স্যার। মডিউল পান নাই? স্যার স্যার যেটা না স্যার। আপনি এই যে স্যার ক্লাসগুলো যেভাবে নিচ্ছেন, এই যে এখন যে মডিউলগুলো থেকে ক্লাস নিচ্ছেন স্যার, এগুলো স্যার এখনো পর্যন্ত আমরা এই মডিউলের শিটগুলো পাই নাই স্যার। আচ্ছা পান নাই, কিন্তু আমার না কথা স্যার হচ্ছে, এইগুলো হ্যাঁ দাঁড়ান, কিন্তু আমি তো আপনাদের এই মডিউলের প্রত্যেকটা শীট, প্রত্যেকটা লেকচার শীট কিন্তু আমার লেকচার শীটে দেওয়া আছে। না স্যার জি এগুলো স্যার। হ্যাঁ আসাদুল ইসলাম, স্যার তাহলে ওটা স্যার খেয়াল করে নাই স্যার, আমরা তো ভিডিও ক্লাস করছি বেশিরভাগই স্যার। কেন আপনারা আমার আমরা পিডিএফ স্যার তাহলে নেক্সট ওপেন করেন না? স্যার স্যার পিডিএফ ওই স্যার, ওপেন তাহলে- করছি, সবগুলা পিডিএফ ওপেন করছি, যেগুলো পিডিএফ আপনি ক্লাস নেন, যে মডিউল 2 এর টোটাল হচ্ছে আপনার 6টা পেজ দেওয়া আছে, মডিউল 2 এর 6টা পেজই আমি পাইছি স্যার, কিন্তু হচ্ছে হ্যাঁ, স্যার আজকে এখন তো যেগুলো পাইছি। দেখাচ্ছে এটা আজকের মডিউল, আজকে হ্যাঁ, এখন স্যার টিআরবি। জি আজকেরটাও পাইছি স্যার, আজকেরটা পাইছি স্যার। স্যার এখন স্যার রিকোয়েস্ট একটাই থাকবে স্যার, সেটা হচ্ছে স্যার যেহেতু পরীক্ষা নিবেন, নেক্সট উইকে পরীক্ষা নিতে যাচ্ছেন, সেহেতু স্যার আমাদেরকে হয়তো বা আপনি ওই আমাদের আরো একটা পরীক্ষা আছে, মোবাইল অ্যান্ড ওয়ার্ল্ড, ওই যে ওই বলছি সাবজেক্টটা। ওটা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন শুনছি। এখন স্যার ওই যে যেই কোশ্চেন গুলা মানে একটা লিমিট করেন যে স্যার 2টা কি 3টা কোশ্চেন দিবেন, কোশ্চেন গুলো আগে হয়তো আমাদেরকে একটু বললেন, আমরা একটু স্টাডি করলাম ওটার উপরে, এতটুকুই স্যার।
না, স্যার এইটা আপনার আমার কথা হইতো স্যার আপনার জাস্ট রিকোয়েস্ট আমি কোশ্চেন শুনছি। গুলো না যদি স্যার, ভেরিফাই করে দিতেন। এটা হবে না, আপনার স্যার না রিকোয়েস্ট হবে না। এটা এটা করতে গেলে তো তাহলে পোস্ট বলেই দেওয়া হলো। না, আপনার না স্যার রিকোয়েস্ট আমি মানব না। কোশ্চেন না না স্যার এই বলছিলাম হ্যালো স্যার কোশ্চেন সবগুলো না স্যার, কিছু কোশ্চেন মানে আমাদের জাস্টিফাই করে না, দিতেন বা কারণ হচ্ছে 10টা কি, বা দেখেন শুনেন, 5টা আমি আপনার এরকম। স্যার মতামত বুঝতে পারছি। ওকে, শুনেন আমার কথা, শুনেন আমি বলি একদম স্যার ফাইনাল। এটাই বলতেছিলাম স্যার আমি। শুনেন আমি একদম ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমি যখন আপনাদেরকে লেকচার পড়াইছি তখন কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। সো আপনারা যারা জুমে আছেন, আমি হোপফুলি জি আশা করি স্যার। আপনাদের জন্য খুব ইজি হবে। যারা জুমের বাহিরে তারা হয়তো আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো পাবেন না, বাট আপনাদের কিন্তু আমি যখনই আমি কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস পড়াই তখন কিন্তু মুখ দিয়ে বারবারই বলে ফেলি যে এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। তার মানে এগুলো কিন্তু আপনাদের জন্য হিন্টস। সো এখানে আর যেহেতু মডিউল 3 আপনাদের জন্য বেটার হবে, আপনারা যদি অর্থাৎ মিডের আগে যদি একবার ভালো করে রিভাইজ দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের মিড পরীক্ষা আপনাদের খুব ভালো হবে। এই জন্য আমি কোনো সাজেশন দিব না। এর কারণ হচ্ছে যেহেতু আপনারা অনলাইন বেস পরীক্ষা দিবেন, অর্থাৎ সবকিছু আপনাদের কাছে আছে, আমার মডিউল আছে, অথবা আপনারা যে এখন মডিউল চাচ্ছেন সেই মডিউলটা আমি দিব, কিন্তু আলটিমেটলি সবকিছু আপনাদের কাছে থাকবে। সো আমি কোনো সাজেশন আপনাদেরকে দিব না। জি স্যার স্যার, কিসের ঠিক আছে স্যার, সাজেশন বলতে বুঝছি। ক্লাস টেস্টের সাজেশন? হ্যাঁ, আপনারা তো না চাচ্ছেন না ওই সাজেশনে। মেডেল। আপনারা কি ক্লাস টেস্টের সাজেশন বলতে স্যার আসাদ জাস্ট এটা বুঝাইতে চাইছিল যে আমরা তিনটা মডিউল যেহেতু হ্যাঁ, হয়তোবা অনেকে আজকে নতুন কেউ জয়েন করছে ভিডিও ক্লাসে, অনেকে হয়তোবা আচ্ছা করে নাই, বা আচ্ছা কাউকে আমি আপনার ভিডিওটা হয়তোবা দেখতেছে, দেখে হয়তো কিছুটা বুঝতেছে, কিন্তু সে আপনি যে মোটিভেশনাল ভাবে এখন বলে যাচ্ছেন সে হয়তোবা সে মোটিভেটেড হতে পারে নাই। কিন্তু একটু ইনফর্ম যদি করে দেন স্যার যে তো এখানে তো অনেকগুলো অপশন আছে, বা এটা একটু ইম্পর্টেন্ট আছে, আজকে একটু বলে দিলে তাহলে আমরা আদার্স স্টুডেন্টদেরকেও বলে দিব, হয়তোবা পরীক্ষার উপর ডিপেন্ড করে অনেকে অ্যাটেন্ড করতে পারে। হ্যাঁ, এখন স্যার দেখেন, আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি স্যার, আপনি হ্যাঁ বুঝেছেন এখন আপনার। দেখেন, আরেকটু আপনার কথার সাথে আমি একমত, আপনার কথার সাথে আমি একমত। দেখেন তাহলে আমি যে আপনাদের জন্য হ্যান্ড রাইটিং করে যে পিডিএফ গুলো আপলোড করি, এর মানে কি জানেন? এর মানেই হচ্ছে আমার যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জন্য এনাফ। জি স্যার, অবভিয়াসলি প্রত্যেকটা লেকচারের সাথে কিন্তু আপনি ভিডিওর সাথে পিডিএফটা দিয়ে দিচ্ছেন, যাতে করে প্রত্যেকটা সবাই লেকচার পিডিএফ সাথে প্লাস দিচ্ছি, ভিডিও তারপর হচ্ছে দুইটাতে বুঝতে পারে। হ্যাঁ, কেউ যদি আমার জুমে না আসে তাহলে সে যেন আমার লেকচার শিট পড়ে বুঝতে পারে, আমি তার জন্য সেটা রাখছি। তার মানে দেখেন আমি এখানে যেটা পড়াচ্ছি সেটা কিন্তু লেকচার শিটও আছে। আজকে দেখেন, আজকে লেকচার শিটে কিন্তু আজকে যতটুকু পড়াবো ততটুকুই হ্যাঁ কিন্তু লেকচার শিটে অবশ্যই দেওয়া আছে। জি অবশ্যই। স্যার আছে স্যার, দেখছি আমি স্যার। কিন্তু এর বাইরে পড়াবো না, জি মানে স্যার। হচ্ছে আজকে লেকচার শিটে আমি যতটুকু দিছি ততটুকু, হয়তো একটু বেশি পড়াই কিন্তু হয়তো পরের দিন আবার সেটা রিকভারি করে ফেলবো আর কি। আচ্ছা, আরেকটা লিংক দিবে এখন, তো ওই লিংকে আমরা আসবো আর কি। আরেকটা লিংক দিব কারণ এটা সময় প্রায় শেষ। ঠিক আছে, আরেকটা জি লিংক দিব, স্যার, জি ঠিক স্যার। আছে স্যার। আবার ওই লিংকে আমরা জয়েন হবো, তারপর আমরা আবার আলোচনা করব। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। শিকদার কে শিকদারের কাছে সব শিকদার আকাশ বুঝলাম না, ও হলো ইয়ে করেছে কেন বুঝলাম না। শাহেদ 1181164 আপনি দুইটা আইডি কেন? ও স্যার আমার হচ্ছে কম্পিউটার থেকে ইউজ করতেছি প্লাস মোবাইল থেকে ইউজ করতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। ডেস্কটপ থেকে হচ্ছে আপনার স্ক্রিনশটটা দেখতেছি তো ডেস্কটপ থেকে, আর মোবাইলও স্যার নষ্ট হয়ে গেছে আরেকজনকে, তবুও ভয়েস শুনতেছি না বিদায় ল্যাপটপ ডেস্কটপ থেকে, তাই একটা যাত্রী মোবাইল নিয়ে এখন আপনার সাথে কথা বলতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার স্যার এই আমারটাও মোবাইল স্যার নষ্ট হয়ে গেছে। একই অবস্থা স্যার আমারটাও। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারবো স্যার। জি জি আচ্ছা বলেন। স্যার, জি, শাহেদ বলেন। আহ, আমাদের যেহেতু নেক্সট ফ্রাইডে ওয়ারলেস আমাদের একটা সাবজেক্টের পরীক্ষা আছে, আচ্ছা তো আপনি স্যার একটু আমাদেরকে যদি কাইন্ডলি, এটা আমাদের রিকোয়েস্ট আর কি স্যার, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, মানে যেটা এটা পড়লে আমাদের জন্য ভবিষ্যতে ভালো হবে, বা এক্সামের জন্য আমাদের এই জিনিসটা পড়লে ভালো হবে, বা মিডের জন্য অ্যাট লিস্ট এটা একটা প্রিপারেশন হয়ে গেল, পরবর্তীতে আমরা সেটা রিভাইজ করে নিতে পারবো। হুম এমনিতে তো স্যার অনেক কিছু, সবগুলোই কিন্তু আপনি কোনোটাই বাদ দেন নাই, সবগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট বলে পড়ায় আসছে,
বা এটা না আমাদের কাজে লাগতে পারে না, সবগুলো আপনারা এগুলো ইম্পর্টেন্ট জন্য দেখবেন। পড়াই নেই শাহিদ, এটা কিন্তু আপনি ভুল as বলছেন। usual না স্যার, এটা না এটা স্যার এটা আপনার বলতেছি সাথে আমি একমত না, বিকজ হচ্ছে আমি কখনোই সবগুলো না ইম্পর্টেন্ট স্যার আমি বলিনি। স্যার আমি বলতেছি ইভেন কি এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনি কিছু ওয়ার্ড গুলো কিন্তু হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের এক্সামের জন্য বা এটা আপনাদের ভবিষ্যতে কাজের জন্য লাগতে পারে, এইভাবেও কিন্তু কিছু ওয়ার্ড আপনি ইউজ করে গেছেন। কিন্তু স্যার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার কাছে যে আমাদেরকে স্যার এক্সামের জন্য অন্তত একটু হিন্টস দেন যে এই জিনিসগুলো একটু পড়ে আসেন, হয়তোবা আমি এখান থেকে পরীক্ষা আপনাদেরকে নিতে পারবো। ওকে ওকে জি স্যার, একটু স্যার স্পেসিফিক ভাবে হলে আপনার একটু যে কোশ্চেন গুলো বলে দিতেন ভালো হতো, যে এই কোশ্চেন গুলো থেকে তোমাদের পরীক্ষা হবে। এই ধরনের কোশ্চেনটা আসতে পারে, হ্যাঁ, যে এইরকম কোশ্চেনটা এরকম এরকম স্টাইলে আসতে পারে। আপনি তো জি বলছেন স্যার। স্যার এটা আমরা মেনে নিতেছি, আমাদের কথা স্যার স্যার আপনি হয়তো যে কয়টা দেবেন ওটা কোনো বিষয় না, দুই কিন্তু একটা স্যার যদি মিস্টেক হতে পারে, স্পেসিফিক কারণ ভাবে বলে হচ্ছে দেন আমরা তো ওইটাই ভালো হবে। কন্টিনিউ, হ্যাঁ আমরা আমরা কন্টিনিউ হয়তো অনেকে ভিডিও ক্লাস আজকে জয়েন করছি বা 3টা ক্লাসের মধ্যে 2টাতে জয়েন করছি, বাকি একটাতে করতে পারিনি, আচ্ছা এরকমও হতে পারে, বা 3টাই করছে অনেকেই আছে, আচ্ছা দেখেন দেখেন এরকমও হতে যারা পারে। জুমে আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি আর কি বিষয়টা, যদিও এটা আসলে হচ্ছে আপনারা স্টাডি করা উচিত এখন, যেহেতু আপনাদের কাছে আমি মডিউল আপলোড করে দিছি আপনাদের জন্য, আপনারা মডিউল পেয়ে গেছেন, মডিউল দিয়ে দিছি আপনাদেরকে আমি। জি স্যার। দেখেন এটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফিউজিং ফ্যাক্টর, অর্থাৎ ফিউজিং ফ্যাক্টর দিয়ে ম্যাথ আসতে পারে অথবা ফিউজিং ফ্যাক্টর সম্পর্কে লেখেন এরকম কিছু একটা আসতে পারে। জি স্যার। স্যার এক মিনিট, ফিউজিং ফ্যাক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে এইচআরসি ফিউজ, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে। জি স্যার, এটা তো জি স্যার। আগেও ইম্পর্টেন্ট ছিল। জি স্যার। ওকে, তারপর হচ্ছে সার্কিট ব্রেকারের যে কয়টা স্টেট আছে, সার্কিট ব্রেকারের স্টেট গুলো আসতে পারে পরীক্ষায়, এগুলো একদম সোজা বিষয়। ট্রিপ সার্কিট তো একদম বুঝাই দিছে আপনাদের, একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা। ট্রিপ সার্কিট আসলে আপনাদের একদম কনসেপ্টটা তো মোটামুটি ভালো করে ক্লিয়ার করা আছে, এটা দেখবেন। জি স্যার। আর দেখার দরকার নাই। আরেকটা জি হচ্ছে স্যার। ক্লাসিফিকেশন অফ সার্কিট ব্রেকার বেজ অন, যে কয়টা আছে এখানে এই কয়টা, অর্থাৎ যে কয়টা ক্লাসিফিকেশন, এবং এটা হয়তো বা এরকম থাকতে পারে যে আমি এরকম দিতে পারি যে ধরেন যে 12 কেভি আর একটা হচ্ছে 500 মেগাভোল্টের জন্য কোন সার্কিট ব্রেকারটা আপনি সিলেক্ট করবেন। 1500 মেগাভোল্ট এম্পিয়ারের জন্য 12 কেভি ভোল্টেজের জন্য আপনি কোন সার্কিট ব্রেকারটা ইউজ করতে পারেন, অর্থাৎ টোটাল কথা হচ্ছে এই থেকে এফ পর্যন্ত একদম কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। জি স্যার। জি স্যার। এটা গেল মডিউল 1 এ। মডিউল 2 তে আসবে হচ্ছে মোড অফ আর্থ এক্সটেনশন। এই দুইটা খুব ভালো করে পড়বেন, হাই রেজিস্ট্যান্স আর হচ্ছে লো রেজিস্ট্যান্স। জি স্যার, মডিউল 2 তে এই যে আর্থ মোড অফ আর্থ এক্সটেনশন, টেকনিক্যাল পার্ট অফ সার্কিট ব্রেকার, ব্রেকিং কারেন্ট। হ্যাঁ ব্রেকিং কারেন্ট, মেকিং কারেন্ট, ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি এবং ম্যাথ। জি স্যার, এই যে 200 ম্যাথ বলে দিচ্ছি, ম্যাথ কিন্তু এখানে যেভাবে আছে এভাবে নাও থাকতে পারে, কিন্তু সূত্র একদম মুখস্থ থাকতে হবে, তাহলে ম্যাথ করতে পারবেন। জি স্যার। ক্লিয়ার? স্যার, এই যে 2.55 ইনটু ব্রেকিং ক্যাপাসিটি দিয়ে একটা সূত্র পড়েছিলেন না স্যার, ওইটা হ্যাঁ মানে এখানে সবগুলোই মুখস্থ করবেন আর কি, মানে মেয়ের কথা হচ্ছে ব্রেকিং কারেন্ট, ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি যা আছে সব মুখস্থ করবেন, সূত্র সহ। যে কটা সূত্র আছে, 4টা সূত্র আছে, 4টা সূত্র মুখস্থ করবেন, ম্যাথটা দেখবেন। জি স্যার। জি স্যার। ওকে, তারপর হচ্ছে আজকে পড়ানোর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অর্থাৎ আজকে যেটা পড়াইছি তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে টিআরবি কাকে বলে, টিআরবি কাকে বলে এবং হচ্ছে রিকভারি ভোল্টেজ কাকে বলে। টিআরবিটা স্যার তো আজকে আমি পরে জয়েন করছি বলে বুঝছি না, একটু আর যদি হালকা ধারণা দিতেন।
প্রথম দ্বিতীয়টা বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে বলবো। তারপর দেখেন এরপরে হচ্ছে যে সাকসেসফুল কন্ডিশন ফর সাকসেসফুল আর্থ ইন্টারাপশন। কন্ডিশন ফর সাকসেসফুল আর্থ ইন্টারাপশন। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে মডিউল 2। ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার, স্যার জি এই স্যার। যে আজকে স্যার যেটা করাবেন স্যার মডিউল 3 স্যার, মডিউল 1 আর মডিউল 2 এর উপরই আমাদের এক্সামটা দেন স্যার তাহলে। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা চাইলে আপনাদের মডিউল 1 মডিউল 2 থেকে নিব, সমস্যা নেই। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনি যেটা বলবেন সেভাবে দিব। ঠিক আছে, মডিউল 1 আর মডিউল 2 নিই। জি স্যার, মডিউল 1 আর মডিউল 2 নেন স্যার। ঠিক আছে। আচ্ছা দেখেন, আসি এখন পড়াশোনা আসি। একজন আমাকে একটা কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে যে ওনাকে আরেকটু টিআরবি সম্পর্কে স্যার। হ্যাঁ আরেকটু টিআরবি টিআরবি এর সম্পর্কে আরেকটু রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা, টিআরবিটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, একদম যদি আমি একদম আপনাকে একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে এই কার্ভটা একটু খেয়াল করে দেখেন। এই কার্ভটাতে দেখেন এখানে দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে আপনাদের বক্স আকারে, আরেকটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আকারে, অর্থাৎ একটা স্কোয়ার আকারে, আরেকটা হচ্ছে আপনাদের সাইনোসয়েডাল ওয়েভ আকারে। তো সাইনোসয়েডাল ওয়েভ আকারে যেটা আছে সবুজ যেটা, সেটাকে বলা হচ্ছে ফল্ট কারেন্ট, আর যেটা বক্স আকারে আছে সেটার নাম হচ্ছে আর্ক ভোল্টেজ। এখন আমি রিস্ট্রাইকিং ভোল্টেজ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই ফল্ট কারেন্ট দেখেন এই পয়েন্টে এসে চলে যাচ্ছে, তার মানে ফল্ট কারেন্ট যেখানে জিরো সেই পয়েন্টে কি হচ্ছে আর্কটা চলে যাচ্ছে। আর্কটা চলে যাওয়ার ফলে কি হবে, তাৎক্ষণিক অর্থাৎ ট্রানজিয়েন্ট একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। ট্রানজিয়েন্ট একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, যেটা হচ্ছে কি করবে, যাতে করে আর্কটা ক্রিয়েট না হয় সেটাকে বাধা দিবে। এই যে ট্রানজিয়েন্ট ভোল্টেজটা ক্রিয়েট হলো, এই ট্রানজিয়েন্ট ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। অর্থাৎ আর্কটা নির্গত হওয়ার মানে আর্কটা চলে হওয়ার ঠিক মুহূর্তে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেই ভোল্টেজটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হয়েছেন? অর্থাৎ সোজা কথা হচ্ছে আর্কটা যে মুহূর্তে চলে যাবে, যেমন এই যে এখানে খেয়াল করে দেখেন এই সবুজ পয়েন্টটা কিন্তু এখানে জিরো। তো এই ফল্ট কারেন্ট যখন জিরো, আপনি যদি একটু ভালোবাসায় লেখেন ভোল্টেজটা তাহলে কি হবে, আর্ক ভোল্টেজটা চলে যাবে, মানে আর্কটা চলে যাবে। তো আর্কটা চলে যাওয়ার মুহূর্তে দেখেন এই যে এখানে কিন্তু অসিলেশন, অনেকগুলো অসিলেশন হয়েছে। এটা হচ্ছে কি একদম ইনস্ট্যান্ট, অর্থাৎ যখন আর্কটা চলে গেছে দেখেন না, দেখেন আর্কটা চলে যাওয়ার কিন্তু ঠিক তার মুহূর্তেই কিন্তু এই ট্রানজিয়েন্ট ভোল্টেজ গুলো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ট্রানজিয়েন্ট অসিলেশন গুলো ক্রিয়েট হয়েছে। খুব এটা হচ্ছে তাৎক্ষণিক মুহূর্তে তৈরি হবে। ট্রানজিয়েন্ট মানে তাৎক্ষণিক মুহূর্তে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে, অর্থাৎ আর্কটা চলে যাওয়ার ফলে ট্রানজিয়েন্ট মুহূর্তে বা খুব তাৎক্ষণিক মুহূর্তে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেই ভোল্টেজটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। জি স্যার, ক্লিয়ার। ওকে ঠিক আছে, আসেন এখন মডিউল 2 তে আসি, মডিউল 3 তে আসি। মডিউল 3 তে বলছে হচ্ছে ইফেক্ট অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি। আচ্ছা বলছে যে টিআরবি তে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ইফেক্টটা কি সেটা যদি আমরা দেখি, তাহলে একটু খেয়াল করে দেখেন। এখানে বলা আছে যে উইথ দ্য ইনক্রিজ ইন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মানে যদি আপনি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেন অফ টিআরবি যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেন, তাহলে দ্য রেট অফ রাইজ অফ টিআরবি ইনক্রিজ, তার মানে আলটিমেটলি রেট অফ রাইজ অফ টিআরবি ইনক্রিজ হবে। তো দ্য রেট অফ রাইজ অফ টিআরবি অ্যাক্রস দ্য মানে ব্রেকার পোল যেটা আছে আমাদের, সেই ব্রেকার পোলে causes the voltage stress on the contact gap tend to contain the arc। তার মানে কি, যদি এই রেট অফ রেজ টিআরবি টা যদি আসলে এটার মানে এটার কারণে আসলে কি হবে, আপনাদের যে কন্টাক্ট গ্যাপে আছে সেই কন্টাক্ট গ্যাপে আসলে টেন্ডিং একটা প্রবণতা থাকবে টু কন্টেন দ্য আর্ক, মানে আর্কটা থেকে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে যদি রেট অফ রেজ টিআরবি টা যদি কোনো কারণে বেশি হয়। কারণ আমাদের একটা কথা ছিল যে আমরা বলছিলাম যে সাকসেসফুল আর্ক ইন্টারাপশন কন্ডিশনের জন্য কন্ডিশন কিন্তু দুইটা ছিল, অর্থাৎ আমাদেরকে কি হইতে হবে, ডাইলেকট্রিক স্ট্রেন্থ থেকে অবশ্যই আমাদেরকে কি হইতে হবে, অবশ্যই বড় হইতে হবে। কার থেকে বড় হইতে হবে, রেট অফ রাইজ অফ টিআরবি থেকে বড় হইতে হবে। তো এখন বলছে যে যদি আপনি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বাড়ান তাহলে কি টিআরবি বাড়বে। তো টিআরবি যদি বাড়ে তার মানে কি হবে, অর্থাৎ আর্কটা থেকে যাওয়ার একটা, অর্থাৎ কন্টাক্ট গ্যাপে আর্কটা থেকে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে। এখন বলছে উইথ হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটিভলি লেস টাইম, অর্থাৎ তুলনামূলক কম সময়
সময় ইজ অ্যাভেলেবল টু বিল্ড আপ দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ, তার মানে তুলনামূলক কম সময় লাগবে যে ডাইলেকট্রিক বিটুইন দ্য কন্টাক্ট গ্যাপ। মানে কি হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এই জিনিসটা বলছে যে হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে রিলেটিভলি লেস টাইম ইজ অ্যাভেলেবল, মানে কি রিলেটিভলি লেস টাইম মানে তুলনামূলক কম সময় পাওয়া যাবে টু ডাইলেকট্রিক টু বিল্ড আপ ডাইলেকট্রিক স্ট্রেংথ বিটুইন দ্য কন্টাক্ট গ্যাপ। Okay. Here, hence higher frequency is associated with greater stress, তার মানে যেখানে কি থাকবে হায়ার ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েট থাকবে উইথ গ্রেটার স্ট্রেস, এই কথাই এখানে বলছে। তার মানে যদি এই পরীক্ষা আসে যে ইফেক্ট অফ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি, তাহলে আপনারা লিখবেন যে যদি এটা বাড়ে তাহলে ওটা বাড়বে, ওটা বাড়লে তারপর হচ্ছে রেট অফ রাইজ বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, অর্থাৎ আমাদের আর্টের মাঝখানে অর্থাৎ সরি কন্টাক্ট গ্যাপের মাঝখানে আর্টটা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা থাকবে, এই পর্যন্ত লিখলেই হবে। তারপরে উইথ হায়ার ফ্রিকোয়েন্সির সাথে ওই এখানে ডাইলেকট্রিক স্ট্রেংথের একটা সম্পর্ক বলছে আর কি, যে উইথ হায়ার ফ্রিকোয়েন্সি রিলেটিভলি লেস টাইম, মানে কি অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি যখন হবে তাহলে রিলেটিভলি লেস টাইম মানে কি তুলনামূলক কম সময় ইজ অ্যাভেলেবল, মানে কি তুলনামূলক কম সময় আপনি পাবেন টু বিল্ড আপ প্রতিষ্ঠা করার জন্য ডাইলেকট্রিক স্ট্রেংথ বিটুইন দ্য কন্টাক্ট গ্যাপ, মানে কি কন্টাক্ট গ্যাপের মাঝখানে ডাইলেকট্রিক স্ট্রেংথটা প্রতিষ্ঠা করার জন্য আপনি কম সময় পাবেন হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। হিন্স হায়ার ফ্রিকোয়েন্সি ইজ অ্যাসোসিয়েট, যেখানে হায়ার ফ্রিকোয়েন্সিটা এই হায়ার ফ্রিকোয়েন্সিটা অ্যাসোসিয়েট মানে কি জড়িত উইথ গ্রেটার স্টেট, প্রচুর চাপের সাথে পরিচিত বা এটার সাথে জড়িত, প্রচুর একটা ইয়ার সাথে এই ইয়াটা জড়িত, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা জড়িত গেল। তারপর হচ্ছে দেখেন তারপর কি বলছে, ব্রেকিং ক্যাপাসিটি অফ আ সার্কিট ব্রেকার ইজ রিলেটেড, বলছে কি যে দ্য ব্রেকিং ক্যাপাসিটি, আমরা যে ক্যাপাসিটি গুলো পড়ে আসছি সেখানে কিন্তু ব্রেকিং ক্যাপাসিটি, মেকিং ক্যাপাসিটি, তারপর হচ্ছে ব্রেকিং কারেন্ট, মেকিং কারেন্ট ইত্যাদি এগুলো পড়ে আসছি। তাহলে কি বলছে যে ব্রেকিং ক্যাপাসিটি অফ সার্কিট ব্রেকার ইজ রিলেটেড উইথ দ্য রেট অফ রাইজ অফ টিআরবি, তার মানে কি ব্রেকিং ক্যাপাসিটি সার্কিট ব্রেকারের যে ব্রেকিং ক্যাপাসিটি সেটা রিলেটেড হচ্ছে কার সাথে রিলেটেড, with the rate of rise of TRB. So therefore with the natural frequency of TRB the breaking capacity is reduced with the increase in the natural frequency, তার মানে কি এই ব্রেকিং ক্যাপাসিটিটা কমবে যদি আপনি ইনক্রিজ করেন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তার মানে আপনি যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করেন তাহলে কি হবে, এই ব্রেকিং ক্যাপাসিটিটা রিডিউস হবে। আবার ব্রেকিং ক্যাপাসিটির সাথে কার সাথে রিলেটেড, টিআরবির সাথে রিলেটেড। ক্লিয়ার এই পর্যন্ত? স্যার ক্লিয়ার স্যার। ওকে, তারপর দেখেন ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর। ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর কথা বলছে যে টিআরবি তে যদি ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর কথা বলি তাহলে ওকে, তাহলে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরবি। তো আমরা বলেন, আমাকে বলেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কখন বলা হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? হ্যালো, আমাকে শুনছেন আপনারা? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? আচ্ছা, সবাই মনে হয় ভুলে গেছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যালো, হ্যাঁ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? স্যার ওই যে স্যার আর্ক ভোল্টেজ আর হচ্ছে আর কারেন্টের মাঝখানের যেই আপনার হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আমি এখানে এটার সাথে সম্পর্ক জানতে চাচ্ছি না, আমি তো এই সম্পর্ক তো আমি পড়াইনি, এই সম্পর্ক আপনারা কিভাবে বলবেন, এটা তো এখন আমি পড়াইনি। আমি বলছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। নো স্যার, কোন পাওয়ার ফ্যাক্টর মান শূন্য হয় তাকে? জি, আচ্ছা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার নাই এই বিষয়ে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। যখন ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে তখন সেটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এবং এটা শুধু পিওর রেজিস্টিভের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে। পিওর রেজিস্টিভের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকবে। তো এখানে দেখেন বলছে কি যে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরবি, মানে টিআরবি তে আসলে পাওয়ার ফ্যাক্টরের ইফেক্টটা কি সেটা এই জিনিস এখানে বোঝানো হয়েছে। জাস্ট ফিগারে একে বোঝানো হয়েছে যে
এখানে একদম ইজিলি কাজটা হয়ে যায় আর কি। যেমন এটা হচ্ছে রেজিস্টিভের ক্ষেত্রে এই ফিগারটা ড্র করা হয়েছে। আমরা জানি যে রেজিস্টিভের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। কিভাবে ফেজে থাকে খেয়াল করে দেখেন। এখানে যে কার্ভগুলো আঁকা হচ্ছে দেখুন সবগুলো কিন্তু একই সাথে 0 পয়েন্টে অ্যাটাক করছে এবং মানে হয়তো একই সময় আবার ম্যাক্সিমাম পয়েন্টে উঠছে। মানে এখান থেকে 0 থেকে শুরু হয়ে 90 ডিগ্রি হয়ে আবার দেখেন একই পয়েন্টে সবাই 0 পয়েন্টে গিয়ে আবার একই পয়েন্টে চলে গেছে। অর্থাৎ এটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে হচ্ছে ইন ফেজে আছে। তারা যখন ইন ফেজে থাকে তখন সেটাকে বলা হয় একই ফেজে আছে, মানে ইন ফেজে আছে। তো এখন খেয়াল করে দেখেন এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে আসছি এর আগে যে আর কিভাবে এক্সটিংগুইশ হয়। দেখেন এখানে সবুজ যে কালারটা আছে সেটাকে বলা হচ্ছে আপনাদের সবুজ না, এটাকে বেগুনি কালার বলা হয়, নেভি ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লুর রেখাটাকে বলা হচ্ছে সিস্টেম ভোল্টেজ। তারপর হচ্ছে রেড যেটাকে বলা হয় সেটা হচ্ছে আর্ক ভোল্টেজ। আর হচ্ছে যে সবুজ যেটা আছে অর্থাৎ গ্রিন যেটাকে বলা হয় গ্রিন, সেই গ্রিনটা হচ্ছে আসলে আর্ক কারেন্ট। তো এখন খেয়াল করে দেখেন আমাদের কথা ছিল যে আর্কটা কখন চলে যাবে, যখন কি হয় আর্ক কারেন্টটা যখন 0 হয় তখন কি হয় আর্কটা চলে যায়। আর্ক এক্সটিংগুইশ দেখেন এখানে ওই অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এই পয়েন্টে আর্কটা চলে যাবে। তো এই পয়েন্টে যখন আর্ক চলে যাবে তখন কি হবে, এখানে আর্কটা চলে যাওয়ার ফলে এখানে একটা খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওই যে রিস্ট্রাইকিং যে ভোল্টেজটার কথা বলা হচ্ছে সেই ভোল্টেজটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে না। আসলে আলটিমেটলি কেন ক্রিয়েট হচ্ছে না, এর কারণ হচ্ছে আসলে তারা ইন ফেজে আছে। তো ইন ফেজে থাকার কারণে অটোমেটিক্যালি আসলে এই ক্ষেত্রে রিস্ট্রাইকিং ভোল্টেজ হলেও খুবই সামান্য, যেটা আসলে এখানে ফিগারের মধ্যে দেখাচ্ছে না। তো যার ফলে হচ্ছে আসলে এখানে অটোমেটিক্যালি আপনি রিকভারি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন যখন তারা রেজিস্টিভ লোডে। কিন্তু খেয়াল করে দেখেন যখন তারা ইন্ডাকটিভ লোড, এখন আমরা জানি আমাদের যতগুলো লোড আমরা বাজারে পাই বা আমাদের রেজিস্টিভ লোড কিন্তু আমাদের খুবই কম, আমাদের সব লোডেই কিন্তু ধরতে গেলে ইন্ডাকটিভ লোড হয়ে থাকে। তো এখন ইন্ডাকটিভ লোডে যদি দেখেন তাহলে এখানে হচ্ছে কারেন্ট এবং হচ্ছে তারা ইন ফেজে থাকে না, তারা হচ্ছে কিসে থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাই না? ভোল্টেজ এবং কারেন্টের মাঝখানে কিন্তু 90 ডিগ্রি ব্যবধান থাকে, তাই এখানে দেখানো হয়েছে দেখেন 90 ডিগ্রি ব্যবধানই আছে, ইন ফেজে আছে হচ্ছে 90, অর্থাৎ এখানে ভোল্টেজটা কি করতেছে, এখানে কারেন্টটাকে লিড করতেছে। এটাই হচ্ছে কিন্তু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টটাকে লিড করে। ভোল্টেজ হচ্ছে এখানে তার এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ। তারপর খেয়াল করে দেখেন যেহেতু ফল্ট হয়েছে, রেডটাকে বলেছি ফল্ট আর গ্রিনটাকে বলছি অর্থাৎ ঘাসের যে কালার সেটাকে বলা হচ্ছে আসলে আপনাদের যে অর্থাৎ যে হ্যাঁ ঘাসেরটাকেই বলা হচ্ছে, রেডটা হচ্ছে আর্ক ভোল্টেজ আর ইয়াটাকে বলা হচ্ছে আর্ক কারেন্ট। খেয়াল করে দেখেন আমরা কিন্তু বারবারই একই পয়েন্টে আসতেছি যে যখন ফল্ট কারেন্ট জিরো তখন কি হবে আমাদের আর্কটা চলে যাবে। কিন্তু এখানে খেয়াল করেন আর্কটা চলে যাওয়ার কারণ হচ্ছে সিস্টেম ভোল্টেজ তার আগের জায়গায় যেতে হলে এখানে আসলে ওই যে এখানে কি হচ্ছে আসলে একটা টিআরবি তৈরি করতেছে, তাই না? অর্থাৎ ওই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। তো ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ হওয়ার ফলে কি হচ্ছে আসলে আলটিমেটলি একটা সময় গিয়ে সেই রিকভারি ভোল্টেজ হচ্ছে। তার মানে এই দুইটা ফিগার মধ্যে পার্থক্য কোথায়? একটা জায়গায় হচ্ছে আসলে অটোমেটিক্যালি যখন ফল্ট কারেন্ট যখন 0 হচ্ছে তখন অটোমেটিক্যালি রিকভারি ভোল্টেজ পেয়ে যাচ্ছি। আরেকটা জায়গায় হচ্ছে আসলে যে টিআরবি ক্রিয়েট হচ্ছে, টিআরবি ক্রিয়েট হওয়ার পরে আমরা আসলে রিকভারি ভোল্টেজ পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আসলে পার্থক্য এই অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর একটা হচ্ছে আপনাদের ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে রেজিস্টিভ লোড আর একটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখানো হয়েছে। এই ছিল হচ্ছে আপনাদের এই ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। আচ্ছা এখন আসেন রেট অফ রাইজ অফ টিআরবি। আচ্ছা আমরা যে জিনিসটা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে আমরা বলছিলাম যে আমাদেরকে যদি আমরা সাকসেসফুল ইন্টারাপশন চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের রেট অফ রাইজ অফ টিআরবি থেকে অবশ্যই কি হতে হবে, দ্য বিল্ড আপ ডাইলেকট্রিক স্ট্রেংথ অবশ্যই বড় হতে হবে, মানে ডাইলেকট্রিক স্ট্রেংথ অবশ্যই বড় হতে হবে রেট অফ রাইজ অফ টিআরবি। তাহলে রেট অফ রাইজ অফ টিআরবিটা আসলে কি, এখন আমরা এই জিনিসটা আলোচনা করব। রেট অফ রাইজ অফ টিআরবির সংক্ষিপ্ত নাম হচ্ছে, এব্রিভিয়েশন হচ্ছে ট্রিপল আর বি, মানে কি ট্রিপল আর বি কে নাম হচ্ছে রেট অফ রাইজ অফ টিআরবি এন্ড ইজ এক্সপ্রেস, এটাকে প্রকাশ করা হয় ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড, এটাকে ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ডে এক্সপ্রেস করা হয়। রেট অফ রাইজ অফ টিআরবি এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি আর ক্লোজলি অ্যাসোসিয়েট। তার মানে কি রেট অফ রাইজ অফ টিআরবি এন্ড হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি আর ক্লোজলি অ্যাসোসিয়েট, দুইটা সেম মানে কাছাকাছি, দুইটা জিনিস তার কাছাকাছি। তো এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি এন্ড হচ্ছে রেট অফ রাইজ অফ টিআরবি দুটোই কাছাকাছি জিনিস। এবং আর হচ্ছে আর বি রেট অফ রাইজ অফ টিআরবি
ডিপেন্ডস অন দ্য সিস্টেম প্যারামিটার। আমরা এটাও দেখে আসছি, কারণ আমরা জানি যে রেট অফ রাইজ অফ টিআরবি কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা ছিল হচ্ছে অর্থাৎ সিস্টেম সুইচিং ইনভলভ ডিউটি ইনভলভ, মানে সুইচিং ইনভলভ ডিউটি, আর একটা ছিল হচ্ছে সার্কিট প্যারামিটার উপর আসলে ডিপেন্ড করে রেট অফ রাইজ অফ টিআরবি। আরেকটা বলছে সার্কিট শুড বি ক্যাপাবল অফ ইন্টারাপ্টিং ইটস রেটেড ব্রেকিং কারেন্ট আন্ডার দ্য স্পেসিফিক কন্ডিশন অফ টিআরবি। ওকে, এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে রেট অফ রাইজ অফ টিআরবি কাকে বলে। পরীক্ষা আসতে পারে যে রেট অফ রাইজ বা শর্টলি ডিসক্রাইব দ্য রেট অফ রাইজ অফ টিআরবি। তাহলে আপনারা এটা লিখবেন যে রেট অফ রাইজ অফ টিআরবি ও টিআরবি ইজ ইউজুয়ালি অ্যাব্রিভিয়েট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরআরবি, এবং এটাকে এক্সপ্রেস করা ভোল্টেজ, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি, মানে টিআরবি এর সাথে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টিআরবি এন্ড হচ্ছে রেট অফ রাইজ অফ টিআরবি, দুইটা কাছাকাছি অথবা সেম জিনিস। আর টিআরবি টা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের সিস্টেম প্যারামিটার উপর। এত পর্যন্ত লিখলে হবে। নিচের কথাটি যে বলছে সার্কিট ব্রেকার যেখানে ক্যাপাবল হবে ইন্টারাপ্টিং ইজ রেটেড ব্রেকিং কারেন্ট আন্ডার দ্য স্পেসিফিক কন্ডিশন অফ টিআরবি, মানে কি টিআরবির স্পেসিফিক কন্ডিশনে ব্রেকিং কারেন্টটা এটা ইন্টারাপ্ট করতে পারবে। সার্কিট ব্রেকার শুড বি ক্যাপাবল, মানে সার্কিট ব্রেকার সেখানে দক্ষ হবে অথবা সক্ষম হবে কারেন্ট ইন্টারাপ্ট করার জন্য, তার গায়ে যে রেটিংটা করা থাকবে আন্ডার দ্য স্পেসিফিক কন্ডিশন অফ টিআরবি, মানে টিআরবির স্পেসিফিক কন্ডিশনের ফলে এই সার্কিট ব্রেকার ক্যাপাবল হবে ইন্টারাপ্ট করতে, যেটা তার রেটিং দেওয়া থাকবে। The following circuit breaker of TRB are significant. এখন দেখেন এই টিআরবি এর জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে পিক ভ্যালু অফ টিআরবি। টিআরবি এর পিক ভ্যালু কি, অর্থাৎ রেট ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজের পিক ভ্যালু, টাইম টু রিচ পিক, হিন্স দ্য রেট অফ রাইজ, তার মানে এটাই হচ্ছে আসলে রেট অফ রাইজ। তারপর ফ্রিকোয়েন্সি অফ দ্য টিআরবি ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইনিশিয়াল রেট অফ রাইজ। এই তিনটে জিনিস আসলে হচ্ছে দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ টিআরবি আর সিগনিফিকেন্ট, মানে এই তিনটে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ টিআরবির জন্য, যে পিক ভ্যালু অফ টিআরবি, ফ্রিকোয়েন্সি অফ টিআরবি, ইনিশিয়াল রেট অফ রাইজ, এগুলাই হচ্ছে আপনাদের এই তিনটে জিনিস হচ্ছে টিআরবির ক্যারেক্টারিস্টিক্স এর জন্য গুরুত্বপূর্ণ। দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ টিআরবি আর সিগনিফিকেন্ট। তাহলে তিনটা জিনিস কি, একটা হচ্ছে পিক ভ্যালু অফ টিআরবি, ফ্রিকোয়েন্সি অফ টিআরবি, ইনিশিয়াল রেট অফ রাইজ। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিকস, মডিউল 3 এর মধ্যে সবচেয়ে বেশি স্যার গুরুত্বপূর্ণ। আজকে আর না হলে হয় না স্যার? আচ্ছা, আপনারা চাচ্ছেন তো নেক্সট ক্লাসে তাহলে শুরু করি, আপনারা যেহেতু চাচ্ছেন আর কি, খুবই গুরুত্বপূর্ণ আর কি। স্যার বেশি হয়ে গেছে ভিডিও স্যার। গুলো অনেক লং হয়ে যেত, অনেকেই দেখা গেছে। আমি তবু সবার জন্য স্যার ইউটিউবে ভিডিও আপলোড করে এগুলো ইউটিউবে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তবু অনেক লং হয়ে যেত স্যার ভিডিও গুলা, একটু কাইন্ডলি যদি আজকে শেষ করে দেন। হ্যাঁ, ভিডিও তো আবার আপনাদের তো মানে হচ্ছে আমাদের বলা আছে যে 40 মিনিটের কি আমাদের ভিডিও আপলোড করতে হয় আর কি, এটা আপনাদের জন্য বলা আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, একটা ভিডিও দেখায়, তারপর আপনারা ভিডিও দেখে তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব আর কি। ওকে স্যার, আপনি ওই যে একটা ভিডিও দেখাতে চান ওটা দেখান তাহলে স্যার, এখন আমরা দেখি এটা। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখি, তাহলে এই টিআরবি সম্পর্কে আর একটু কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের আর কি। ওকে ওকে স্যার। সবাই মাইক্রোফোন অন করে একটু সাইলেন্টলি শুনবে, তাহলে ক্লিয়ার হবে। Morning students. Now I will take another class in continuation of circuit breakers. I hope you must have understood the basic fundamentals of circuit breakers which I had uploaded in Moodle. So let us start today's lecture. The topic is certain terms associated with circuit breaking. So as you can see on the screen, the graph which I have drawn. So please concentrate on the screen as I will explain what all is going on during the arc extinction process. So
Here, the portion which is marked in normal system, which is a sinusoidal curve. Here, the portion which is marked in brown color, it is showing you the arc voltage. The portion which is marked in red, having a sinusoidal curve, is the fault current, which flows at the instant of occurrence of fault. So, if you see or if you look carefully, when the fault current becomes zero, as you have already learned the arc interruption theories or the interruption theory of the zero current, which was explained earlier, here the arc is extinguished. So at this point, the voltage across the contact, which was earlier the arc voltage, after the arc extinction, the voltage tries to restore back to the normal supply voltage. So which is shown here. If you see this portion, at this instant, the voltage across the contact tries to return to its normal 50 Hertz sinusoidal voltage. But before that, it undergoes lot of transients because the system all of a sudden cannot return back to its normal state. It undergoes certain transients. So what are these transients? So let us now study about this transient phenomenon. So there are two important terms. One is the restriking voltage and another is the recovery voltage. So there are two voltages which we are seeing. So restriking voltage and recovery voltage. So what is restriking voltage? The moment when the voltage tries to regain back to the normal supply voltage, the system undergoes many oscillations. And these transients, we call it as the restriking voltage. So if you go through this definition, what is restriking voltage? The transient voltage that appears across the contacts at the instant of arc extinction is called the restriking voltage. Means this is the voltage which is appearing just at the moment of the arc extinction initiation. So that is just at the starting of the arc extinction, the voltage will undergo many oscillations before regaining back its normal supply voltage, normal 50 Hertz voltage. So when the system is gaining the normal 50 Hertz voltage, that is called the recovery voltage. Means the system has now recovered. The system has now recovered back to its 50 Hertz sinusoidal voltage. So if you go through this, recovery voltage is the normal frequency RMS voltage that appears across the breaker poles after final arc extinction has occurred. That means the arc has completely been extinguished. In previous class, I told you if the rate of build-up of the dielectric strength is less than the rate of restriking voltage, there is a possibility that arc may again restrike. So in order that the arc should not restrike or arc should not reoccur, the rate of rise of dielectric strength between the contacts should be higher than the rate of rise of restriking voltage, because this restriking voltage can again initiate the process of formation of arc.
So recovery voltage is appearing only once the arc has finally been extinguished, not before that. Before that is the pre-striking voltage portion, that is the transient portion, that is the system is undergoing still some transients. So that is why we say the recovery voltage definition is the normal frequency RMS voltage. Okay, so another important term here is the active recovery voltage. So what is active recovery voltage? That is the instantaneous voltage of recovery voltage. That means, see, these are recovery voltage is also having some spikes before it gets settled down to 50 hertz normal sinusoidal. So this slight spikes, the spikes are less than the restriking voltage. So recovery voltage, active recovery voltage is the instantaneous value of the recovery voltage at the instant of arc extinction. So these are the important terms which you should know while the arc interruption process is going on. So please go through these definitions which I have written in blue, which I have marked in blue. These are the various terms. So now let us go to the next topic. Okay, that is, we are going in detail about the restriking voltage. So on the screen you are able to see one system. So what I have drawn a single line diagram of a feeder আচ্ছা, connected with the bus তাহলে bar. এটা এখানে আমাদের দেখা দরকার নাই, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফিডারের একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে, এটা আমাদের দেখা নাই। এখানে আসলে This is the bus উনি ওই bar. একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখানো হয়েছে, একটা ফিগার This দেখানো is the হয়েছে, যেটা আমরা কালকে ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখব। এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের? রিস্ট্রাইকিং ভোল্টেজ কি, রিকভারি ভোল্টেজ কি? আমাকে শুনছেন? শাহেদ, স্যার শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, এখন বলছি যে আজকে জি স্যার। পর্যন্তই আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে বলেন, যে আপনার রিস্ট্রাইকিং ভোল্টেজ আমি যে ভিডিওটা দেখাইছি এটা আসলে আরেকটু বেটার কনসেপ্ট স্যার। আমি একই জিনিস বোঝানো হয়েছে আর কি। জি স্যার, Yes, আমি sir, অলরেডি বুঝছি, স্যার। ইউটিউবে সেম রিলেটেড ওই ভিডিওটাও পাইছি, আদার্স আরো একটা ভিডিও পাইছি, ওইটাও দেখলাম, ওইটাও দেখবো স্যার। তবে খুব উপকৃত হয়েছি স্যার ভিডিওটা পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ভালো মতো বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। এখন আপনারা আছেন কয়জন এখানে? আচ্ছা, বলেন আমাকে। অনেকেই তো স্যার অলরেডি চলে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমাকে বলেন, স্যার। আপনাদের একটা সুবিধা দিব। বলেন, শীত নাই, সব অফ উইথ বলবেন যে রেট অফ বিল্ডিং আপ অফ ডাইলেকট্রিক স্টেল কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং দুইটা জিনিস কি কি। যাকে কোশ্চেন করবো তাকে বলবেন। মামুনুর রহমান বলেন। মামুনুর রহমান বলেন যে রেট অফ বিল্ডিং আপ অফ ডাইলেকট্রিক স্টেল ডিপেন্ড করে কয়টা বিষয়ের উপর। সরি স্যার, বলতে পারবো না। বলতে পারবেন না? দেরিতে আসছেন? জি স্যার। আচ্ছা, তাহলে বলেন, রেট অফ রাইজ অফ কার উপর ডিপেন্ড করে বলেন। আমার এখানে মানে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য মানে নেটের খুব হ্যাম্পারিং হচ্ছে স্যার। আচ্ছা, রেট অফ রাইজ অফ টিআরবি কিসের কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে তা তো বলতে পারবেন। রেট অফ রাইজ অফ টিআরবি এনিওয়ান কেউ বলতে পারবেন? রেট অফ রাইজ অফ টিআরবি কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে? স্যার দুইটা। কি কি বলেন?
স্যার দুইটা বিষয়, এটা সুইচিং আর একটা সার্কিট আর একটা হলো প্যারামিটার আর একটা হচ্ছে সুইচ সার্কিট, সুইচিং আর একটা সার্কিটের। রাফাতুল ইসলামের দুইটা আইডি বিষয় কত? 295। 295 স্যার। স্যার এই দুইটাতেই স্যার। আর শাহিদের আইডি কত? 349। 349 স্যার। জি স্যার। বলেন, আর কেউ কিছু বলবেন? আসাদুল ইসলাম। স্যার না স্যার, ওই আমি স্যার সবচেয়ে যে মেকিং কারেন্ট, বেকিং কারেন্ট এগুলো স্যার মানে ওই দিনে খুব মনোযোগ দিয়ে আবার দেখছিলাম। আবার আজকেও স্যার আমার নেটে একটু সমস্যা ছিল, পরে ঢুকছি আবার। আমি স্যার ভিডিওটা দেখে আমি যদি আপলোড করা হয় আমি আবার ভালো মতো বলবো স্যার প্রথম। ঠিক আছে, বুঝছি। আইডি নাম্বার 264, আপনার নাম লেখা নাই। 264। আপনার নাম কি? হ্যাঁ, অপু মজুমদার। অপু মজুমদার। অপু মজুমদার। আচ্ছা, ওনার নাম হচ্ছে আসাদুল ইসলাম। ওনার আপনার আইডি কত? আসাদুল ইসলাম 302 স্যার। 302। ঠিক আছে, ওকে। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। স্যার কালকে আবার জয়েন দেবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। জি, ভালো থাকবেন। ওকে স্যার। নেটের সমস্যার জন্য আসসালামু স্যার আলাইকুম। আপনার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।